শুভেচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলাদেশ এই বিশেষ অনুষ্ঠানে। এটি বাংলাদেশের প্রথম ফ্ল্যাগশিপ অনুষ্ঠান, যেটি 24 লাখেরও বেশি ডায়াসপোরা মেম্বারদেরকে আমরা কানেক্ট করতে চাই। এই ডায়াসপোরা মেম্বাররা বিশেষ করে বিশ্বের উন্নত দেশে বসবাস করে, যারা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে কিংবা ইউরোপের বিভিন্ন উন্নত দেশে তারা থাকেন। আর স্বাধীনতার আগে কিংবা পরে কিংবা কন্টেম্পোরারি সময় আমরা দেখেছি ডায়াসপোরা মেম্বাররা বিশেষ করে ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম কিংবা শ্রীলঙ্কার মতো দেশ, তারা এই ডায়াসপোরা তাদের মেম্বারদের মাধ্যমে তাদের ন্যাশনাল ইকোনমি থেকে শুরু করে পলিটিক, ডিপ্লোমেসি থেকে নানা ধরনের উন্নয়ন করেছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখেছি বাংলাদেশের এই যে 24 লাখ ডায়াসপোরা মেম্বার, যে দেশগুলোর কথা আমরা বললাম, সেইখানে তারা আইদার স্থায়ীভাবে বসবাস করেন কিংবা তারা ওই দেশের নাগরিক কিংবা দীর্ঘ সময় ধরে সেখানে থাকেন। কিন্তু তাদেরকে আমরা আমাদের ন্যাশনাল পলিসিতে, ন্যাশনাল ডেভেলপমেন্টে, ডিপ্লোমেসিতে খুব বেশি কানেক্ট করতে পারিনি। সেই আনকানেকশনের জায়গাটাকে কানেকশনস বিল্ড করার জন্যই আমাদের এই গ্লোবাল বাংলাদেশ প্রোগ্রাম। এবং আজকের ফার্স্ট এপিসোডে আমরা কথা বলবো ডায়াসপোরা উন্নয়ন এবং বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি নিয়ে। এবং সেখানে আজকে আমাদের স্টুডিওতে আমাদের দুজন বিশেষ অতিথি জয়েন করেছেন। আপনাদেরকে আমি পরিচয় করে দিতে চাই। আই ফিল ভেরি অনার্ড টু হ্যাভ ইউ ইন আওয়ার শো। আমাদের সাথে আছেন মোহাম্মদ আজিজুর রহমান, তিনি বিশেষ বাংলাদেশ ফিলান্থ্রপিস্ট এবং এন্টারপ্রেনার। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। একই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর নুরুল ইসলাম, তিনি অভিবাসন বিশেষজ্ঞ। আপনিও লম্বা সময় ধরে সরকারের সাথে কাজ করেছেন এবং এই বিষয়ের আদ্যপান্ত জানেন। আমরা আগামী এই 1 ঘন্টায় যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে গত যে ডায়াসপোরা স্বাধীনতার আগে পরে এবং কন্টেম্পোরারি সময়ে যে এই যে ডায়াসপোরা মেম্বারদের কতটা আমরা যুক্ত করতে পেরেছি কিংবা পারিনি, কোন জায়গায় আমাদের ফোকাস করা দরকার, আমরা কি রেমিটেন্সি আটকে থেকেছি কি থাকিনি, সব কিছু মিলে একটি আলোচনা করার চেষ্টা করব। এবং আলোচনা ঢোকার আগে আমরা একটি বিশেষ প্রতিবেদন দেখতে চাই। দর্শক, আমাদের সহকর্মী মৌমিতা মৌ একটি প্রতিবেদন তৈরি করেছেন, যার মাধ্যমে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে, ডায়াসপোরা ডেভেলপমেন্ট এবং বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি, এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখে আসি। শিক্ষা, কর্মসংস্থান বা স্থায়ী বসবাস, নানা কারণেই রোজ বিদেশে পাড়ি জমাচ্ছেন হাজারো মানুষ। সাধারণভাবে তাদের সবাই প্রবাসী। কিন্তু সমাজবিজ্ঞানের ভাষায় যারা স্বল্পমেয়াদী শ্রমের জন্য বিদেশে পাড়ি জমান, তারা মাইগ্রেন্ট বা অভিবাসী শ্রমিক। যারা স্থায়ীভাবে বসবাস করছেন, হয়ে উঠেছেন সে দেশের সমাজ ও অর্থনীতির অংশ। তারা হলেন ডায়াসপোরা, তারা গ্লোবাল সিটিজেন। এই মানুষদের হাতে আছে প্রায় কয়েকশো বিলিয়ন ডলার বিনিয়োগের সক্ষমতা, অথচ এই বিপুল সম্পদ এখনও আমাদের জাতীয় উন্নয়নের মূলধারার বাইরে। লন্ডন থেকে নিউ ইয়র্ক কিংবা রোম থেকে টরন্টো, সর্বত্রই ডায়াসপোরার উজ্জ্বল মুখ। সরকারি তথ্য বলছে, বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছে প্রায় 24 লাখ ডায়াসপোরা বাংলাদেশি, যাদের অধিকাংশেরই বসবাস উন্নত দেশে। এদের প্রায় 30,000-এর আছে উচ্চতর প্রকৌশল দক্ষতা, 80,000 সদস্যের আছে বিনিয়োগ সক্ষমতা। কিন্তু দেশের কেন্দ্রীয় ডাটাবেজে এদের সম্পর্কে নেই কোনো তথ্য। তাই এই সম্পদ সম্পর্কে অজ্ঞ দেশ। আমলাতান্ত্রিক জটিলতা আর আস্থার সংকটে দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এদের অনেকেই। ফলে এই প্রজন্মের ডায়াসপোরাদের সাথে আলগা হচ্ছে নারীর টান। সোশ্যাল ডেভেলপমেন্টের জায়গাটা, যে আমরা দেখি যে হেলথ কেয়ার, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে এই নন রেসিডেন্ট বাংলাদেশিরা তারা ফার্মেসি দিয়েছে, আপনার হসপিটাল করেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এটার যে ম্যাপিং করাটা, যে এই ইনভেস্টমেন্টটা কোত্থেকে আসলো, সেইভাবে কারা করছে, তার কিন্তু পুরো ম্যাপিংটা নাই। তো কোনো জায়গা নেই, প্ল্যাটফর্ম নেই, কোথায় যে তারা তাদের সুযোগগুলি বলবে। কারণ এইটাই তো ব্যারিয়ার্স, যে একটা ইনভেস্টমেন্ট করবে, সেখানে কোনো ওয়ান স্টপ সার্ভিস, এখন যদিও বলে যে অমুক জায়গায় একটা ওয়ান স্টপ সার্ভিস হয়েছে বা হবে। দেশ যখন উন্নয়নশীল দেশের কাতারে যাবার প্রস্তুতি নিচ্ছে, তখন প্রবাসীদের সাথে এই দূরত্বের মাসুল গুনতে হতে পারে। এখনো আমাদের যে পটেনশিয়াল রয়েছে, আমাদের ডায়াসপোরা সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে আছে, তাদেরকে আমরা কি সর্বোচ্চ কাজে লাগাতে পেরেছি কিনা, সেটা আমার মনে হয় না যে আমরা পেরেছি। আমাদের যে বেসিক যে ডেভেলপমেন্ট, সেটা যেহেতু এখন আমরা আসলে পার হয়ে এসেছি, আমরা এখন বিশ্বের মঞ্চে নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য আমাদের ডায়াসপোরা খুবই খুবই ইম্পর্টেন্ট, তাদেরকে কাজে লাগানো। উন্নয়নশীল দেশে রেমিটেন্স নির্ভরতা দিয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়, শিল্পায়ন তো নয়ই। 24 লাখ ডায়াসপোরার অন্তত 10%কেও যদি দেশের উন্নয়নে যুক্ত করা যায়, তবেই বাংলাদেশের জন্য সহজ হবে টেকসই উন্নয়নের যাত্রা। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।
প্রতিবেদনটি নিয়ে আমরা দেখলাম এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অলরেডি যে ডায়াসপোরা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা আলোচনায় ফিরতে চাই। প্রথমেই মোহাম্মদ আজিজুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি সেই 1969 সালে বাংলাদেশ থেকে ইউকেতে গিয়েছেন এবং 1976 সালে প্রথম ব্যবসা শুরু করেছেন। একজন ডায়াসপোরা মেম্বার হিসাবে এই জার্নিটা একটু যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন, হাউ হ্যাজ বিন দ্য জার্নি সো ফার? Journey's been very welcoming and it's been very rewarding. জার্নিটা শুরু হয় না 1969, আসলে শুরু হয় আমার ফ্যামিলির গ্র্যান্ডফাদার 48-এ, উনি প্রথম অক্সফোর্ডে গিয়েছিল আপনি গিয়েছিলেন 1969-এ। হ্যাঁ, এরপরে আমার ফাদার গিয়েছিলেন 1956-এ। সো আমার আর্লি ডেজ, আই ওয়াজ অনলি 8 years old, 8 বছর সময়, ওই সময় আমার স্কুলে প্রথম কানেকশন উইথ দি ব্রিটিশ পিপল। আর ওই মেমোরিটা আমার এখনও খুব ফন্ডলি মেমোরিটা রিমাইন্ড হয় বারবার আমার কাছে, যে কম্পেয়ার টু এখন, ওই সময় আমাদের ওয়েলকামটা উইথ ওপেন আর্মস ছিল। যেমন আমরা কোনো এক জায়গায় গেলে, কোনো জায়গায় যদি সহযোগিতা দরকার হতো, they went out of their way to help people. So I experienced that and I'm seeing something else now. তো আমার যে জার্নিটা ব্যবসা শুরু হলো, কারণ লোকে আই ওয়াজ ইন্টারেস্টেড ইন স্টাডিং, কিন্তু আমি যে সময় কোর্স একটা নিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেওয়ার পর দেখলাম যে আমার জন্য এই যে ওমস ল, এসি, ডিসি, এই সবগুলি ইন্টারেস্ট আমার তেমন হলো না। ওই সময় আমি চিন্তা করলাম যে আমার মনে হয় আই এম আ পিপল পারসন, আই লাভ বিং অ্যামাং পিপল, উইথ পিপল, টকিং উইথ পিপল। তো এটার জন্য কী করা যায়, তো ফর দ্যাট রিজন আই মুভড ইন টু হসপিটালিটি, রেস্টুরেন্ট সেক্টর, কেটারিং, যেটা হইল গিয়ে আমাদের ইউকেতে ব্যাকবোন অফ দ্য ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, ও ওয়াজ, স্টিল ইজ। I'm talking about 25, 30, 40 years ago. Bangladeshi restaurant sectors were dominating in the UK. We were the leaders in the UK, and it was very known as the Indian restaurants that time. Indian restaurant? Yes, I think it was easy because Bangladesher amader porichoyta dewa is not easy outside the country. If you look at it, that Bangladesh, we went through 3 transition period from British rule, East Pakistan, and then Bangladesh. Okay. So, in fact, it was easier to say we are Indian restaurant than a Bangladesh restaurant. Okay. So, এটার জন্য আমি, আমার সাথে আরও আমার ফ্রেন্ড লেট মিস্টার এনাম আলী MBA, আরও 2-4 জন মিলে আমরা একটা ক্যাম্পেইন শুরু করছিলাম, যেনে every time you are going for an Indian, in fact, you are going for a Bangladeshi. 8 times out of 10 ছিল ওই সময়। Okay. So that campaign was very successful, mashallah. Through that campaign, অনেক রেস্টুরেন্টরা, কোনো রেস্টুরেন্টের মালিকরা নাম চেঞ্জ করছে, যেটা ছিল বোম্বে, অত দিছে এটা সামথিং এলস, জাফলং, অথবা যেটা ছিল লাইট অফ ইন্ডিয়া দিছে হয়তো লাইট অফ এশিয়া ও লাইট অফ বেঙ্গল, এইরকম নাম চেঞ্জ হয়েছে। আমার এক্সাম্পল যেটা হইল গিয়াছিল, আমি যে সময় প্রথম রেস্টুরেন্টটা করলাম, ইট ওয়াজ স্টার অফ এশিয়া। এরপরে আরও কয়েকটা রেস্টুরেন্ট করেছি। তো রেস্টুরেন্টের যে আমার ফ্ল্যাগশিপ রেস্টুরেন্ট যেটা, ওটা ছিল আজিজ ইন্ডিয়ান কুইজিন, যেটা 1990s শুরু করছিলাম। তো যে সময় আমি ক্যাম্পেইনটা শুরু করলাম আমার ফ্রেন্ডের সাথে, দেখা গেল যে আমি ক্যাম্পেইন করতেছি যেন রেকগনাইজ দ্য কন্ট্রিবিউশন মেড বাই ব্রিটিশ বাংলাদেশিজ থ্রু দ্য ডাইন বাংলাদেশ ক্যাম্পেইন, কিন্তু আমি চেয়ারম্যান ছিলাম ওই সময়, ক্যাম্পেইনের চেয়ারম্যানই ছিলাম, ন্যাশনাল ক্যাম্পেইনের চেয়ারম্যান। তো হাউ ক্যান আই হ্যাভ আমার রেস্টুরেন্ট লেখা থাকবে আজিজ ইন্ডিয়ান কুইজিন, ওইটা বোর্ডটা, সম্পূর্ণ বোর্ডটা আমি চেঞ্জ করে লিখলাম আজিজ বাংলাদেশি কুইজিন। এবং ওই জার্নিটা শুরু হলো যে এখন তো আপনারা খুবই প্রমিনেন্ট, এবং আপনি এক সময় ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ডিরেক্টর জেনারেল ছিলেন। এখন ডায়াসপোরা মেম্বার কতটা প্রমিনেন্ট এবং হাউ ইউ আর কানেক্টিং বাংলাদেশ? The British Bangladesh Chamber of Commerce intention is chilo to create a bridge between Bangladesh and the UK. I would say we were very successful in our mission. আমি as a Director General আমরা কয়েকবার delegation team নিয়ে আসছি। As a Deputy Director General I also participated in a delegation team in Bangladesh. ওইটার থ্রুতে অনেক ইনভেস্টমেন্ট হয়েছে বাংলাদেশে। Many investment, many successful stories. One of the biggest is the CMARC, Mr. Iqbal Ahmad Obi.
who's been very successful, and then there's been several other success stories. So as a Chamber of Commerce, আমার মনে হয় we did a good job to promote business in Bangladesh. আপনার কাছে আমরা একটু আসবো ডক্টর নুরুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। আপনি বুয়েটে পড়াশোনা করেছেন, এরপরে ওয়াশিংটনে আপনি পিএইচডি করেছেন ইউএসএতে। সো আপনি গভর্নমেন্টের সাথে কাজ করেছেন, বিএমইটিতে ডিরেক্টর ছিলেন, একই সাথে দেশের বাইরেও কাজ করেছেন। আপনার এই যে দীর্ঘ পথ চলায় বাংলাদেশ কি ডায়াসপোরার যে কনসেপ্ট আমরা বলি, তাদের যে পটেনশিয়াল বলি, যেটা ইন্ডিয়া কিংবা যে দেশগুলোর কথা তারা খুব ভালোভাবে কানেক্ট করতে পেরেছে, সেইটা কি বাংলাদেশ পেরেছে? হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ এঙ্গেজিং ডায়াসপোরা ফর বাংলাদেশ? থ্যাংক ইউ সো মাচ। আসলে সত্যি কথা বলতে যদি এক কথায় বলি তাহলে আমরা অতটা পারিনি, এটা বলতে হবে। কারণ আমাদের দেশ থেকে বিভিন্ন পদ্ধতিতে বিদেশে যায়, আপনি জানেন যে আমাদের একটা মেজর পোর্শন মাইগ্রেন্ট ওয়ার্কার, এবং তারা লেস স্কিল্ড বা আনস্কিল্ড। তাদেরকে অ্যাটেনশন দিতে গিয়ে আমাদের ডায়াসপোরার দিকে অ্যাটেনশন কমে গেছে ন্যাচারালি। যে রিসোর্সটা আমরা আজিজ ভাইয়ের কাছে শুনলাম বা আমরা আলোচনায় এসছে, সেই জিনিসটা আমরা অ্যাক্রো করতে পারিনি, এক্সপ্লোর করতে পারিনি। যে ওখানে যে ডায়াসপোরা আছে আমাদের, যারা লেখাপড়া করতে গিয়েছে, অথবা যারা ফ্যামিলি মাইগ্রেশনে গিয়েছে, অথবা বিজনেস মাইগ্রেশনে গিয়েছে, সেখানে তারা ভালো ভালো চাকরি করছে, বিজনেস করছে বা ভালো এন্টারপ্রেনার হয়েছে, তাদের থেকে যে আমরা দেশের সাথে একটা কানেকশন তৈরি করা বা একটা নেটওয়ার্ক থাকবে, বা দেশ উপকৃত হবে তাদের টেকনোলজিক্যালি অথবা তাদের ফিনান্সিয়ালি, ইনভেস্টমেন্ট বা ইন্ডাস্ট্রিতে সাপোর্ট করা, এই জিনিসগুলো বাংলাদেশে যেটা যতটুকু করা উচিত ছিল ততটা হয়নি। এখানে আমি বলবো যে হয়তো সরকারের উদ্যোগেরও কিছুটা অভাব আছে, অথবা অন্যদিকে বেশি কনসেন্ট্রেশন থাকাতে এটাকে কিছুটা নেগলেক্ট করা হয়েছে। আর যেটা হয়েছে মেইনলি যে আমাদের কমিউনিকেশনের একটা গ্যাপ, বড় গ্যাপ। যারা চলে গেছেন হয়তো তাদের যে ইন্ডিয়ার যে সাকসেসটা বললেন, পাশাপাশি পাকিস্তানের কিছুটা সাকসেস আছে, ফিলিপিনের সাকসেস আছে, শ্রীলঙ্কার আছে। যেমন ইন্ডিয়াতে যে সেকেন্ড সিলিকন ভ্যালি, এটা কিন্তু পুরোটাই তাদের যে ডায়াসপোরার কন্ট্রিবিউশন। এবং ওপিএফ নামে একটা ফান্ড আছে পাকিস্তানে, তারা ওভারসিজ পাকিস্তানের ফান্ড, সেটা দিয়ে ওরা অনেক ইনভেস্টমেন্ট করেছে। আর ফিলিপিনেও এটা করেছে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট, যেটা বাংলাদেশে এত মেজর হয়নি। আর সরকারি পর্যায়ে এই প্যাটার্নাইজেশনটা আমি বলবো যে আরও বেশি হওয়া উচিত ছিল, যেটা হয়তো আমরা বিভিন্ন সময় করেছি। আমি নিজেও বিএমইটিতে যেহেতু দীর্ঘ সময় চাকরি করেছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আলাদা মন্ত্রণালয় হয়েছে, যেটা এই রিজিয়নে ফার্স্ট অফ দিস কাইন্ড। মানে এখানে এ ধরনের মন্ত্রণালয় অন্য কোনো দেশ করেনি, প্রথমে বাংলাদেশ করেছে। কিন্তু সেই তুলনায় মন্ত্রণালয় যেভাবে আমাদের কন্ট্রিবিউট করা উচিত ছিল এই ডায়াসপোরাদের জন্য, সেটা আমরা করতে পারিনি। আমরা একটু ডিটেলসে ঢুকবো, বিশেষ করে সমস্যাটা আসলে কোথায়, সম্ভাবনা কি। তার আগে আপনি যখন দেশের বাইরে কাজ করেছেন সরকার হয়ে, কিংবা ইউএসএতে পড়াশোনা করেছেন, তখন আপনি নিশ্চয়ই ডায়াসপোরাদের সাথে মেশার সুযোগ হয়েছে। এনি গুড মেমোরিজ দ্যাট উড লাইক টু শেয়ার, যে তাদের ফিলিংটা কি বাংলাদেশকে নিয়ে? হ্যাঁ, এক্সিলেন্ট। কারণ আমি যখন সৌদি আরবে কাজ করি, এমবাসিতে ছিলাম, যখন এমবাসিতে আমি মানে বেশি বিজি থাকতাম যখন অ্যাকচুয়ালি ওয়ার্কারদের নিয়ে, কিন্তু ডায়াসপোরার একটা বিগ কমিউনিটি ছিল। আমি দেখেছি যে সেখানে অনেক ইউনিভার্সিটির প্রফেসর রয়েছে বাংলাদেশি, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে, বড় বড় ডক্টর রয়েছে যারা বাংলাদেশি, এবং অনেকেই বিজনেসের সাথে জড়িত, ভালো বিজনেস করছে। এই যে তাদের যে মানে, আমি একটা জাস্ট এক্সাম্পল বলি, আমেরিকাতে আমি বুয়েট থেকে পাশ করেছি। তো বুয়েটে আমাদের ব্যাচেরই একজন আছে, যেখানে নিউ জার্সিতে তার একটা ফার্ম আছে, সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম, সেখানে 300 ইঞ্জিনিয়ার্স তার ফার্মে কাজ করে, এবং সেখানে প্রায় 80 জনের মতো আমেরিকান ইঞ্জিনিয়ার কাজ করে। কোন পর্যায়ে চলে গেছে একজন বাংলাদেশি ডায়াসপোরা, চিন্তা করেন। যে কিন্তু ওদের যে এক্সপার্টিসগুলো আমরা এখানে সেভাবে কাজে লাগাতে পারছি না, আমরা কানেকশনগুলো করতে পারছি না। এবং আমার মেমোরিটা খুবই মানে প্লিজেন্ট ওখানে, যে তাদের যে ওখানে স্টে বা তাদের যে রেসপেক্ট ওই দেশে বাংলাদেশিদের মানে ওখানে যে এস্টাবলিশমেন্ট, এটা আসলে প্রশংসার যোগ্য। এবং আমাদের ভালো লাগে এটা ভাবতে যে ইউনিভার্সিটি লেভেলে বাংলাদেশি এত মানে হাই লেভেলের প্রফেসর রয়েছে, এবং তারা ওখানে সুনামের সাথে কাজ করছে, বিজনেসে কিন্তু তারা ইনভলভ রয়েছে, ভালো ভালো বিজনেসে ইনভলভ রয়েছে, এবং বিশেষ করে চাকরির পজিশনেও অনেকেই ভালো ওখানে কাজ করছে। সেই জন্য আমার মনে হয় যদি একটা ফর্মাল নেটওয়ার্ক আমরা করতে পারি, তাহলে আরও বেশি আমরা তাদের থেকে আমরা এক্সপ্লোর করতে পারবো, তাদের এক্সপার্টিসটা আনতে পারবো, দেশে ইনভেস্টমেন্ট আনতে পারবো, এবং দেশ বিভিন্নভাবে এটাতে উপকৃত হবে। এক্স্যাক্টলি। আজিজ ভাই, আপনার কাছে একটা আসতে চাই। ইউকে তো আপনি লম্বা সময় ছিলেন, আপনি এর বাইরে পর মধ্যপ্রাচ্যে ব্যবসা করেছেন। আপনার সাথে যখন আমি নিজে ইউকেতে গেছিলাম, আমার কথা বলার সুযোগ হয়েছে। বাংলাদেশি কমিউনিটি বিষয়ে কোন কোন ডোমেইনে এখন প্রমিনেন্ট, এবং সেইটাকে আসলে কিভাবে বাংলাদেশে কাজে লাগানোর সুযোগ আছে? প্রথমে যদি একটু জানতে চাই যে কোন কোন ডোমেইনে ইউ আর সিইং দে আর ডুইং গ্রেট,
এবং যেটার একটা ভালো পটেনশিয়াল আছে টু বি পার্ট অফ বাংলাদেশ? বিফোর আই গো টু দিস, ওটা যাওয়ার আগে আমি শুধু শেয়ার করতে চাই যে আমার অ্যাজ এ আউটসাইডার লুকিং ইন, আমাদের ভিউটা হইল কি যে আমরা যারা বাইরে থাকতেছি আমরা হয়তো উই আর নট গোইং টু সে উই আর বেটার জাজ, বাট এই যে আপনি বললেন যে কমিউনিকেশন যেটা গ্যাপ বললেন নাকি, আই উড সে রাদার এটা না বলে বলবো যে ইনকম্পিটেন্ট পিপল সিটিং ইন সাম অফ দি অফিসেস টু রিপ্রেজেন্ট দি ডায়াসপোরা আউট দি এক্সপ্যাট্রিয়েটস। আমি মনে হয় যে এই যে বিভিন্ন সময় দেখা যায় যে গভর্নমেন্টে অ্যানাউন্স করে এই অফিস করা হয়েছে বিজনেস ক্লাইমেটের জন্য, ইনভেস্টমেন্টের জন্য, অ্যাট্রাকশন করার জন্য, দেন ওরা যখন অ্যাপ্রোচ করে দ্য কমিউনিকেশন শুধু গ্যাপ না, দের ইজ নন কমিউনিকেশন, মানে দের ইজ ইউ সেন্ড অ্যান ইমেল, দের ইজ নো রেসপন্স, ইউ রাইট টু দেম, নো রেসপন্স, ইউ ফোন দেম, লিভ এ মেসেজ, নো রেসপন্স। ওইটার কারণে আপনি দেখতেছেন যে এইটা বাইপাস করে ইন্ডিভিজুয়ালি এসে তার ব্যবসা করতেছে, ফ্রেন্ডস অ্যাসোসিয়েট হয়ে ব্যবসা করতেছে। সো আই উড সে দ্য গভর্নমেন্ট হ্যাজ লট টু ডু, কারণ কি যারা বিদেশ থাকে দে আর দ্য মোস্ট পেট্রিয়টিক পিপল, দে আর মোর পেট্রিয়টিক, আমি বলবো দেন দে আর মোর পেট্রিয়টিক দ্য পিপল লিভিং ইন দ্য কান্ট্রি, ইয়াট ওরা প্ল্যাটফর্ম পায় না এখানে আসিয়া, দেন একটা ভালো এনভায়রনমেন্ট পায় না যেভাবে তারা ইনভেস্ট করবে। সো দিস ইজ আই উড সে আই থিঙ্ক দ্য গভর্নমেন্ট নিড টু ডু লট মোর, যারা ওই আসে না এখানে পাওয়া যায়। আপনি যে কোয়েশ্চন, না বলেন না, আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি এই স্ট্রাগলটা আমরা দেখেছি যে কারণে এই যে ডায়াসপোরাদের এঙ্গেজমেন্টটা খুব ভালোভাবে বাংলাদেশ করতে পারছে না স্টিল, তো সেই জায়গাটায় আসলে গ্লোবাল যে ডায়াসপোরা কমিউনিটি আছে, what you are doing, how you are doing, is there anything that you also pursuing to the government so that they also recognize you? সেই ডায়লগগুলি তো অনেক আগ থেকেই চলতেছে। উই ট্রাইড মেনি টাইম অ্যাজ এ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স, কোনো এক সময় ছিল ওয়ান স্টপ সার্ভিস, এরপর হইল কি আমাদের বিভিন্ন বোর্ড অফ ইনভেস্টমেন্ট, কয়েকটা আমরা সেমিনার তো আসছি, কয়েকবার ট্রেড ফেয়ারও হয়েছে, ওইটার মাধ্যমে যেগুলি আমরা ডিফিকাল্টি দেখি আমরা অ্যাড্রেস করি, বাট অ্যাকচুয়ালি রিজলভ হয় না কিচ্ছু। দিস ইজ দ্য ফ্রাস্ট্রেশন দ্যাট দেয়ার ইজন্ট প্ল্যান অফ অ্যাকশন যেটা কি রেইজ হইলে প্রসেসটা স্লো, যেভাবে আমরা এটা মেনে নিতে পারি নাই, বিকজ আমাদের ইউকেতে উই স্টার্ট সামথিং, উই এঙ্গেজ উইথ ইট অ্যান্ড উই পারসিউ ইট অ্যান্ড উই গেট টু দি এন্ড। এখানে হয় কি শুরু করার পরও স্টার্ট স্টপ, ফিজিক্যালি কোনো সময় আপনি ফাইল মুভ করতে হবে, ফিজিক্যালি কোনো সময় আপনি এঙ্গেজ হয়ে এটাকে অ্যাড্রেস করতে হয়। This is not, we find it intolerable যারা বিদেশ থাকি। ওকে, আপনি রাইট। আমরা ডক্টর নুরুল ইসলাম আপনার কাছে আসবো। উনি যেটা বলছেন, একটা ইমেল কলে উত্তর পাওয়া যায় না, একটা উদ্যোগ নিলে কথা বলা যায় না, একটা কমিউনিকেশনস কলে সেটা পজিটিভ রেসপন্স পাওয়া যায় না, এবং যে কারণে ওনার মতো মানুষ বা যারা এরকম প্রমিনা তারা খুব ডিমোটিভেটেড হন, এবং সেইটার রুট কজটা একটু আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমরা আলোচনা করছিলাম এই যে গ্লোবাল বাংলাদেশি যে ডায়াসপোরা আছে বাংলাদেশে, তাদের কিভাবে আমরা ন্যাশনাল ডেভেলপমেন্টে কানেক্ট করতে পারি, এর রাজনৈতিক অর্থনীতিটা কি। আমরা শেষ করেছিলাম ডক্টর নুরুল ইসলাম আপনার কাছে দিয়ে যেটা আজিজুর রহমান বলছিলেন যে এই যে প্রমিনেন্ট বাংলাদেশি, বিশেষ করে ইউএসএ, কানাডা, ইউকে, ইভেন তারাও যখন একটা সরকারি কর্মকর্তাদেরকে মেইল করেন কিংবা একটা উদ্যোগ নিয়ে আসেন কিংবা একটা ইনভেস্টমেন্টের প্ল্যান নিয়ে আসেন, রেসপন্স খুব ভালো পাওয়া যায় না, যে কারণে তারা ডিমোটিভেটেড হয়। আমি দেখেছি নিজে ইউকেতে ট্রাভেল করে যে ওইখানে মানুষ বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়, কিন্তু হোয়াই মানে গভর্নমেন্ট কিংবা যারা সিস্টেম এটাকে ওয়েলকাম করে না, এটা যদি একটু আপনার অভিজ্ঞতা লাগে যদি একটু বলেন। থ্যাংক ইউ। আসলে আজিজ ভাই যেটা বলেছেন আমি ওনার সাথে একমত, কারণ এখানে সরকারি পর্যায়ে যে অফিসগুলো সেখানে সবারই একটু কমপ্লেইন রয়েছে। আপনি জানেন আমাদের অ্যারাউন্ড 65 মিশন রয়েছে বিভিন্ন দেশে। যেহেতু ডায়াসপোরা নিয়ে কথা বলছি, প্রমিনেন্ট দেশগুলোতে তো আছেই আমাদের, বিশেষ করে ইউকেতে কয়েকটা মিশন আছে, হাই কমিশন, তারপর অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আছে, কিন্তু আর তাছাড়া লেবার উইং আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 31টা, তাদেরও কাজ কিন্তু এটা করা। কিন্তু মেইন প্রবলেম যেটা আমরা আলোচনা করছি যে কেন রেসপন্স ঠিক মতো পাওয়া যায় না, এটা হলো সুনির্দিষ্ট আসলে পলিসি নাই ডায়াসপোরার জন্য। আমরা সরকারি পর্যায়ে ডায়াসপোরার জন্য একটা পলিসি করার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু ফাইনালি এটা গেজেট হয়নি, যে ডায়াসপোরাদের জন্য আমরা কিভাবে কানেক্ট করব, কিভাবে তাদের সাথে আমরা যোগাযোগ করব, তাদের ইনভেস্টমেন্টটাকে আমরা অ্যাট্রাক্ট করব। এখানে বিডা করছে, বিডার দেশের
বিষয়গুলো আছে, কিন্তু এমবেসিগুলো যদি সেইভাবে ইনস্ট্রাক্টেড থাকতো, স্পেসিফিক রুট করে দেওয়া থাকতো, তাহলে হয়তো এই কমিউনিকেশন গ্যাপটা হতো না, মানে ইমেল রেসপন্স করছে না, তাহলে তাদের গুরুত্বটা বাড়তো আর কি। সেজন্য আমার মনে হয় যে একটা ওয়ান স্টপ সার্ভিসও করা দরকার এমবেসিগুলোতে ফর দি ইনভেস্টমেন্ট, কারণ এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের মানে মিনারেল রিসোর্স বলি বা যে রিসোর্স মেইন, আমাদের 3টা রিসোর্সের উপর দেশ চলছে। ইকোনমিক পিলার যেটা বলি আমরা, আরএমজিতে চলছে এক্সপোর্ট করে, আর এগ্রিকালচার বেসিক, আর হলো এই আমাদের ডায়াসপোরা বা মাইগ্রেন্ট ওয়ার্কার, যেটা রেমিটেন্স দিয়ে চলে। আপনাকে একটু ছোট প্রশ্ন করছি, আপনি পলিসির কথা বলছিলেন। আমি একটা সময় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশনে কাজ করতাম। 2023 সালে এই পলিসিটা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং আমাদের যে অভিবাসন যে নীতিটা আছে সেটা 2016 সালের নীতিতে কিন্তু ডায়াসপোরার কথা বলা আছে। এবং আমরা গ্লোবালি দেখছি কিভাবে ইউরোপের কান্ট্রি, আমরা ইন্ডিয়ার কথা আসে, চায়নার কথা আসে, ভিয়েতনামের কথা, তারা ডায়াসপোরাদের কিভাবে ইন্টিগ্রেট করে তাদের ডিপ্লোমেসিতে, ইকোনমিতে, ফিলান্থ্রপিতে কাজে লাগাচ্ছে। এত বছর পরেও একটা পলিসি করতে এত সময় লাগার আসলে কথা, আসলে সমস্যা কথা, এটা কি মন্ত্রণালয়গত সমস্যা না কিংবা আসলে দেশ হিসেবে আমাদের চিন্তার সমস্যা? বেসিক্যালি আসলে আমাদের দুটো পলিসি হয়েছিল 2006 এবং 2016-তে। এটা হলো মাইগ্রেন্টের উপরে। যখন মাইগ্রেন্টকে বেশি কনসেন্ট্রেট করা হয়েছে তখন ডায়াসপোরাটাকে একটু ওভারলুক করা হয়েছে। আমি বলবো 2006-এ ডায়াসপোরা সম্পর্কে কিছুই ছিল না, 16-তে কিছুটা টাচ করা হয়েছিল যে ডায়াসপোরাকে আমরা নেটওয়ার্ক তৈরি করব, এটুকুই। কিন্তু নেক্সট যে কোনো একটা পলিসি হলে তার পরবর্তী ধাপই হলো অ্যাকশন প্ল্যান তৈরি করা, কারণ ওই পলিসিটিকে ইমপ্লিমেন্ট করতে হলে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হয়, এই স্ট্র্যাটেজিটা বাস্তবায়ন করতে হলে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হয়। কিন্তু আমরা যখনই এই 2016-র একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি, সেখানে কিন্তু ডায়াসপোরার কথাটা মানে বাদ পড়ে গেছে, হয়তো গুরুত্বের কারণে, যে অন্যান্য বিষয়গুলো ওয়েলফেয়ার ইস্যু, তারপর প্রবলেম যে সলভিং ইস্যু, এগুলো বেশি গুরুত্ব পাওয়াতে ডায়াসপোরা ইস্যুটা ওভাবে আসেনি। তো এই জন্য আমি বলছিলাম যে যদি কোনো স্পেসিফিক একটা স্ট্র্যাটেজি তৈরি করা যেত, যেটা 2023-এর কথা বললেন, ওটা আইওএমের সাথেই করে করা হয়েছিল, কিন্তু এটাকে যদি আমরা ফাইনাল করে তারপরে ওখানে একটা স্ট্র্যাটেজি তৈরি করে সেই অনুযায়ী আমরা ইনস্ট্রাকশন দিয়ে দেই, বিভিন্ন অ্যাকশন প্ল্যান অনুযায়ী এমবেসি কী করবে, হ্যাঁ, এবং কার কী দায়িত্ব, রেসপন্সিবিলিটিগুলো ফিক্স করা যায়, যে এমবেসিগুলো বা হাইকমিশনগুলো কীভাবে এটাকে অ্যাড্রেস করবে। আবার ঢাকার অফিস যারা আছে, যেমন বিডা আছে বা অন্যান্য যারা মন্ত্রণালয় আছে বা বিএমইটি আছে, তাদের কতটুকু দায়িত্ব ফিক্স করে একটা রেসপন্সিবিলিটি দিয়ে ইনস্ট্রাকশন দেওয়া যায়, তাহলে মনে হয় এই গ্যাপটা হতো না, যেটা আমরা এক্স্যাক্টলি। আমি কোঅর্ডিনেশনের জায়গায় আসবো। মোহাম্মদ আজিজুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই, একটু স্পেসিফিকলি জানতে চাই যে সামনে নির্বাচন, আমরা জানি যে কোনো দেশের ফান্ডামেন্টাল ডিসিশনের ক্ষেত্রে পলিটিক্যাল উইল, দেন গভর্নমেন্টের অপারেশনাল জায়গাটা আসে। এবং আমরা হিস্ট্রিক্যালি গত 15-20 বছরে দেখেছি, যদিও ডায়াসপোরা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ, আপনি নিজেও বলছিলেন, আমরা অনেক দিন থেকে কাজ করছি, কিন্তু আমাদের গোনায় ওইভাবে ধরে না। সামনে যেহেতু আমরা বলছি একটা পলিটিক্যাল একটা ট্রান্সফরমেশন হবে, নির্বাচন হবে, কোন জায়গায় আসলে ডায়াসপোরা এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আপনার কোনো আহ্বান কিংবা মতামত, বা পলিটিক্যাল পার্টিকে আসলে এটা গুরুত্ব দেওয়া উচিত বা উচিত না, দিলে কিভাবে? অবশ্য দেওয়া উচিত। When you look at আপনি সিলেট দেখেন, সিলেট এক্সাম্পল, যেটা আমার ডিস্ট্রিক্ট, যেটা সেটা হলো যে যতগুলি ডেভেলপমেন্ট হয়েছে, দিস ইজ প্রাইভেট ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট ও ফ্যামিলি ডেভেলপমেন্ট রাদার দেন দ্য গভর্নমেন্ট ডেভেলপমেন্ট। যেটা আপনি ইস্যুটা রেজ করেছিলেন, দ্য ল্যাক অফ কমিউনিকেশন, এটা তো আমি অ্যাড্রেস করছি আপনাকে। দের ইজ মোর দেন দ্যাট, যে এখন যারা আপনার মনে করেন ইনভেস্ট করার জন্য আসছে, টু ফোল্ড ক্ষতি হচ্ছে। সেগুলো একটা হলো কি, যে এই গভর্নমেন্টের যে অ্যাক্সেসটা প্রোটেকশন না নেওয়ায় ইন্ডিভিজুয়ালি গিয়া যে ইনভেস্টমেন্টটা করতেছে, ইটস বিকাম হাই রিস্ক ফর দেম, বিকজ without following the rules and regulation, they're going by somebody's advice, individual advice. তো ওই ক্ষতিটা টুফল হচ্ছে, দেশের আগে ইনভেস্টমেন্ট আগাইলো না, অনেকে টাকা মেরেও তো দেয় অবশ্য অনেকবার and we have lost a lot of potential investors. They go back and তারাই অভিজ্ঞতা শেয়ার করার পর তারা ফিরতে চায় না। হ্যাঁ, আর আপনারা যেটা বললেন যে গভর্নমেন্ট কি করে, অবশ্যই they need to deal with this. You gave an example about India, Malaysia and other countries where the expatriates' contribution made a huge difference to their economy, made much more stronger. Then আমার মনে হয় যে the embassies, look, you can't blame the embassies. যেগুলি already commerce secretary every embassy-তে আছে, with the help of the High Commissioner, we are getting reasonable help. আমি বলবো না যে they are at fault, কিন্তু ওরা তো they can have a limitation. ওরা একটা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর আপনি
বললেন আপনার কি ইন্টারেস্ট, কোনটা ইনভেস্টমেন্ট করবে, ওর একটা Decision making পর্যায়ে থাকে না। অ্যাপার্টমেন্ট করে দিল ঢাকাতে বলেন অথবা সিলেট, ওয়ারেভার ইট ইজ। আসার পর যে কন্ট্রাক্টগুলি হওয়ার পর, কমিউনিকেশনটা শুরু হওয়ার পর এই যেন স্টল হয়ে যায়, দিস ইজ দ্য প্রবলেম। দ্য পিপল হিয়ার, অ্যাজ আই সেড আর্লিয়ার, আর নট কম্পিটেন্ট এনাফ to deal with the matters or issues raised by the expatriate. ওকে, So I feel sorry. I mean, I hope it's a constructive criticism. যে আমরা এটাকে দেখে অ্যাড্রেস করে How we to- should have the right how to people, improve. right environment. Yes. এখন কেউ গেলে হয়তো what can I do for you? What is your problem? There shouldn't be a word problem. এই যে নতুন আজিজুর রহমান, এই যে নতুন বাংলাদেশের কথা বলছি বা 24 পরবর্তী বাংলাদেশ, এবং আমরা একটা হিন্ট পাচ্ছি এটা রাজনৈতিক ট্রান্সফরমেশন হবে সেইখানে, এবং সামনে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই জায়গাটাকে আপনার স্পেসিফিক কোনো থট আছে যে হাউ দে ক্যান অলসো প্রায়োরিটাইজ দিস ডায়াসপোরা এঙ্গেজমেন্ট এবং হোয়াই উই শুড ডু দিস পার্টিকুলারলি? Well, to sake of look, we are concerned as the older generation of the British Bangladeshi যে আমরা আসতেছি, আমরা ইনভেস্ট করতেছি, আমরা প্রমোট করছি দেশকে, কিন্তু আমাদের ছেলে মেয়েটা করবে কি না। ওরা যে রকম দেখছে যে বাপ আসছেন কিংবা আঙ্কেল আসছে, আসার পর facing a lot of harassment, losing the money, this is putting people off. So I think whoever comes in the government, they really need to sit with the leaders, community leaders, business leaders in the UK or America or wherever it is. বসে আইডেন্টিফাই করা হোক জেনে কি সমস্যাটা, because সমস্যা it's not a small issue, it's quite a varied issue, and there's different issues for different industries. তো ওইটা ডিল হতে হইলে they need to work with experienced people who have established business in this country, because they are the good ambassador to promote investment in this country, who have been successful, right? Yes. যারা ফেলিয়ার হয়েছে এরা কাছেও গিয়ে যোগাযোগ করে বসা উচিত, just to see why they have gone back without the investment. And I think government need to appoint more perhaps qualified, more able, capable, well knowledgeable people to deal with the mindset of the British Bangladeshis Yes. or the Americans. এক্স্যাক্টলি। সো ওনার কথা ধরে ডক্টর নুরুল ইসলাম আপনাকে সাকসেস আছে, আমরা এই 24 পরবর্তী দেখেছি যে অনেক ডায়াসপোরা মেম্বার প্রোঅ্যাক্টিভলি ন্যাশনাল পলিসি মেকিং, পলিটিক্স কিংবা ইন্ডিভিজুয়াল লেভেলে বাংলাদেশে যুক্ত হয়েছেন। ইট হ্যাজ বিন এ গুড সাইন, বাট হাউ উই ক্যান মেক দ্যাট সাইন সাস্টেনেবল? অনেকেই দেখেছে, অনেকে এসেছে, আবার অনেকেই ইন দ্য মিন টাইম ডিমোটিভেটেডও হয়ে যাচ্ছে। হোয়াটস ইউর অ্যাডভাইস অন দ্যাট? অ্যাকচুয়ালি খুবই নাইস কোয়েশ্চেন করেছেন যে আমরা দেখেছি যে এই বাংলাদেশে যেটা এই বাইরের যারা ডায়াসপোরা তাদের যে ইনভেস্টমেন্ট, এটা ব্যক্তিগত পর্যায়ে বেশি হয়েছে, গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশন কম। দুটো ব্যাংক হয়েছে, এটাও কিন্তু তাদের সম্মিলিত প্রয়াস। এখানে আমার কিছু সাজেশন আছে, যেমন ধরেন আমাদের ইপিজেড আছে কয়েকটা, ইজেড আছে, ইকোনমিক জোন আছে। এখানে যদি আমরা কিছু এক্সক্লুসিভ ইকোনমিক জোন করে দিই, দিস ইজ অনলি ফর ডায়াসপোরা, এখানে অন্য কেউ এন্টার করতে পারবে না, তখন তারা একটা সাস্টেনেবিলিটি পাবে যে হ্যাঁ এটা আমাদেরই জিনিস, তাদের একটা ওনারশিপ আসবে, এবং তারা ভাববে যে এখানে আমরা কিছু সেফটি সিকিউরিটি পাবো, অল ফ্যাসিলিটিস পাবো, কিন্তু আমরা 100টা ইকোনমিক জোন করছি, কিন্তু এক্সক্লুসিভলি ডায়াসপোরার জন্য কোনো কিছু ছেড়ে দিই নাই। ডায়াসপোরা যারা আছেন তারা কিন্তু খুবই আগ্রহী এখানে ইনভেস্ট করার। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে মানে বাইরে গিয়ে দেখেছি, আমি মানে বিএমইটিতে থাকার সুবাদে আমি প্রায় 50 কান্ট্রিজে ভিজিট করেছি বিভিন্ন ইয়েতে। তখন আমি ডায়াসপোরাদের সাথে কথা বলেছি, তারা ইনভেস্টের জন্য আমরা ইনভাইট করেছি, কিন্তু ওই একটাই কথা যেটা উনিও বললেন যে আসলে এখানে এসে বিজনেস করতে গিয়ে সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যে না এখানে অনেক ঝামেলা, এটা সেটা, খুব আগ্রহ নিয়ে এসে হতাশ হয়ে যায়। কিন্তু পাশাপাশি আমি বলবো আমাদের আপনি নাম শুনেছেন হয়তো উলকাসেমি, এনায়েত ভাইয়ের, আমাদের সিনিয়র ভাই বুয়েটের, উনি এত বছর পরে এসে আমাদের সিনিয়র, কিন্তু এখানে এসে এই নতুন একটা ইয়েতে মানে হি ইনভেস্টেড, এবং এই যে সাহস বা এরকম ধরনের অনেকেই আসছে, কিন্তু গভর্নমেন্টের প্যাট্রোনাইজেশন আরও একটু বাড়লে আরও ভালো হবে। এবং সেজন্য যেটা আমি বললাম যে সাস্টেনেবিলিটির জন্য আমরা এক্সক্লুসিভ ইপিজেডে দিয়ে দিলাম, অথবা ইকোনমিক জোনে সেট করে দিলাম, বিসিকের কোনো এরিয়া ঠিক করে দিলাম, বা তাদেরকে কোনো সেক্টর, যেমন সেমিকন্ডাক্টর সেক্টর এখন একটা খুব প্রমিজিং সেক্টর, এবং সামনে এর একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে। তাইওয়ানের মতো দেশ ওয়ার্ল্ডকে লিড করছে এখন,
আমেরিকাকে বিট করে ফেলতেছে তাইওয়ান, ভিয়েতনামে এগিয়ে এসছে। সেখানে আমাদের যদি এরকম ধরনের পলিসি আমরা নিয়ে যেতে পারি এই আমাদের ডায়াসপোরাকে এনগেজ করে, কারণ লোকাল ইনভেস্টররা এটা বুঝতেই পারছে না এখনো, ওনারা বুঝতে পারবেন কারণ দে আর উইথ দ্য টেকনোলজি, লেটেস্ট টেকনোলজি, এগুলোকে এক্সপ্লোর করতে হবে, তাহলে আমাদের সাস্টেনেবিলিটি আসবে। না হলে আমাদের এই ধরনের ফেলিউর আসতেই থাকবে এবং হতাশ হতে থাকবে। এইভাবে আমাদের কিছু প্ল্যান করতে হবে, যে অ্যাকশন প্ল্যানে আমাদের কিছু করতে হবে যে কী কী পকেটে আমরা ডায়াসপোরাদের আরও এনগেজ করতে পারি। এমন যেটা বললেন যে ব্র্যান্ডিং, আমাদের ইউকেতে একটা বড় ব্র্যান্ডিং হয়েছে বাংলাদেশি রেস্টুরেন্টে, হসপিটালিটি সেক্টরে, এটাকে আরও প্রমোট করি আমরা, আরও ওনাদেরকে হেল্প করি, গভর্নমেন্ট থেকে হেল্প করি যে আপনারা কী ধরনের ইয়ে চান। ওনারা তো অলরেডি বেসিসটা করেই ফেলছেন, ওনারাই করে ফেলেছেন, তাকে আরও সামনে নিয়ে এগিয়ে যেতে আমরা কিভাবে সাহায্য করতে পারি। আমরা কথা বলছিলাম কিভাবে ডায়াসপোরাদের বাংলাদেশের সাথে যুক্ত করতে পারি, তার পলিটিক্যাল ইকোনমির জায়গাটা কি। এই তো ভাই আপনার কাছে একটু শুনতে চাই, আমরা তো এই ডায়াসপোরা মেম্বারদেরকে কোনোভাবেই আনকানেক্টেড রেখে বাংলাদেশ এগোতে পারবে না, কারণ গ্লোবাল যে ব্র্যান্ডিং বলি, পজিশনিং বলি, কিংবা প্রমোশন বলি, কিংবা ইভেন যদি আমি যদি আজকে ইউএসএ যেতে চাই, প্রবাবলি দ্য ফার্স্ট পারসন আই উইল বি নিডিং অর আই উইল বি ওয়ান্টিং দ্য পারসন হু ফ্রম বাংলাদেশ। এই ইমোশনাল কানেকশনসটা কিভাবে বেটার বিল্ড করতে পারি, অ্যাট দ্য সেম টাইম সরকার আসলে কি করতে পারে? সরকার in order to make it attractive, এই যে লেয়ার্স অফ রেড টেপ, বিউরোক্রেসি, এইসবগুলি দে হ্যাভ টু কাট ডাউন। আপনার নুরুল ইসলাম ভাই বলছেন যে ওয়ান স্টপ সার্ভিস, উই ওয়েলকাম দিস ওয়ান স্টপ সার্ভিস। এইরকম যদি একটা ওয়ান স্টপ সার্ভিস করা যায় উইথ সিম্পলিফাইং থিংস, ইটস নট উইদাউট কমপ্লিকেশন, উইদাউট ডিলেজ, তাহলে আমার মনে হয় এনভায়রনমেন্টটা কমপ্লিটলি চেঞ্জ হবে, মেন্টালিটি চেঞ্জ হবে। এখন ব্রিটিশ বাংলাদেশিজ আর in a great position in every sector. They're leading the way in many sectors. They have enough wealth to invest. And if given the choice and the environment to create করা হয়, the first choice will be to invest in Bangladesh, the motherland. So ওখানে তো পলিটিশিয়ানস আছে, মেম্বার অফ পার্লামেন্ট আছে। Yes, absolutely. And in business, as I said, first successful business by British Bangladesh community chilo hospitality restaurant, but now in bibinno sector, other sectors are very, very successful, and they have tremendous amount of wealth, and they have desire to invest. আমি শুধু এটি আবার বলবো যে government need to work hard in order to appeal the British Bangladesh to come and invest. এটা গভর্নমেন্টের নিজের জন্য তো হলে তো দরকার অবশ্যই। ফর এক্সাম্পল আমি নিজে যতটুকু জানি, গ্লোবালি যখন আমরা ডিপ্লোমেসি বলতে একটা কথা বুঝি, কিংবা ফিলান্থ্রপি পারে, কিংবা ইনভেস্টমেন্ট, প্রত্যেকটা জায়গাতে মানুষকে ইনফ্লুয়েন্স করতে হয়। তো সেই ইনফ্লুয়েন্সের জায়গাটায় হলেও তো আমার ওই মানুষগুলো কানেক্ট করতে যায়। ডক্টর নুরুল ইসলাম, আপনার কাছে একটু আসছে, আপনি বলছিলেন ওয়ান স্টপ সলিউশন, এটা আসলে কিভাবে হইতে পারে? এটা হতে পারে এখানে যে কানেকশানে এই বিজনেসগুলো তারা করতে পারে বা এখানে ইনভেস্ট করতে পারেন বা ডায়াসপোরাকে কানেক্ট করতে পারে, তার জন্য একটা এক্সক্লুসিভ অফিস থাকবে। তার কাজই হবে এটা, তাকে যেন অন্য অনেক জায়গায় গিয়ে হ্যারাসমেন্ট হতে না হয়। এটার জন্যই কিন্তু ওনারা বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যান যে আমাদের দেশে বিজনেস শুরু করতে অনেকগুলো অফিসের সাথে কানেকশন করতে হয়। তো ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে যেন সবগুলো অফিসে কানেক্ট করা যায়, তাকে যেন ইন্ডিভিজুয়াল অফিসে গিয়ে ধর্ণা দিতে না হয়। ইট সিম্পল। এবং তারই একটা কানেকশন থাকবে আমাদের মিশনগুলোতে, যেখানে এমবাসি বা হাই কমিশন আছে সেখানে করবে। তাহলে হবে কি যে ওনারা ওটার মাধ্যমেই শুধু আসবেন, আর কারোর কাছে যাবেন না। এটা হলো একটা বড় চ্যানেল থাকবে যে এই চ্যানেলেই ওনারা আসবেন, ওনারা অন্য অফিসে যাবেন না। তাহলে ওনারা ফার্স্ট্রেটেড হবেন না, আরও ইন্টারেস্টেড হবেন। আপনি এই যে ডায়াসপোরা যে পলিসিটা, যেটা প্রবাবলি ফাইনালাইজ স্টেজে আছে, যে আপনার কাছে কি মনে হয় যে সেটা হইলে কিছুটা ফ্লেক্সিবিলিটি বা ভালো কিছু হবে বলে? আমার ঠিক পলিসির জন্য যে সব কিছু হয়ে যায় তা নয়, কারণ আমরা 2006 বা 2016-তে যেটা ওভারসিজ এমপ্লয়মেন্ট পলিসি করেছি তার জন্য যে খুব ভালো হয়েছে তা না, তবু একটা বেসিস থাকে, একটা আমাদের কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম থাকে। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আপনি একটা সুন্দর কথা বলেছেন যে আমাদের ডায়াসপোরাকে অ্যাট্রাক্ট করা ছাড়া বা কানেক্ট করা ছাড়া আমাদের ভবিষ্যৎ ইকোনমিতে প্রোগ্রেস করা ডিফিকাল্ট হয়ে যাবে। তার একটা মূল কারণ হলো, আপনি দেখবেন যে এখন প্রচুর স্টুডেন্ট বাইরে চলে যাচ্ছে। আমাদের মেজর 3টা এরিয়া, যেটা নর্থ আমেরিকা আর ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ইদানিং জাপান বা এতেও যাচ্ছে প্রচুর। কিন্তু এরা এই স্টুডেন্ট মানে কি, তার মানে আমরা ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। কিন্তু এরাই টুমরোজ ডায়াসপোরা।
ওরা কিন্তু ওখানে গিয়ে থেকে যাচ্ছে। তো টুমরোজ ডায়াসপোরা, আমি যে ব্রেনটাকে আমি চলে যেতে এখন মানে বাধ্য হচ্ছে, কারণ উই ক্যানট অ্যাফোর্ড দেম। দেশে তাদের চাকরি নাই, তারা ব্যবসা করতে পারছে না, তারা ওখানে গিয়ে সেটেল হয়ে যাচ্ছে। টুমরো দে উইল বি দ্য ডায়াসপোরা অফ বাংলাদেশে। এবং তাদেরকে যদি আমি এখন থেকে কানেকশনের একটা প্ল্যাটফর্ম করে রাখতে পারি, নেটওয়ার্ক করে রাখতে পারি, তাহলে ওই ব্রেইন বা ওই তাদের যে মানে মূল্যবান যে আমরা সম্পদটা তার এখানে ইনভেস্ট করেছি সেটা আমরা রিটার্ন এবং করতে আমি পারবো। এখানে একটু বলতেই চাই, যেমন চায়নাতে আমি পার্টিকুলার দেখেছি, ইভেন তারা ফর এক্সাম্পল একজন চায়নার একটা স্টুডেন্ট টেকনোলজি, সে হয়তো ইউএসএতে আছে, তাকে বলছে তুমি 20 টাকা পাও, তোমাকে আমি 22 টাকা দিচ্ছি, তুমি বাংলাদেশে, তুমি চায়নাতে আমার back দেশে করো। আসো, আমার দেশে কাজ করো। আমরা এই গল্পগুলো তৈরি করতে চাই বেসিক্যালি, যে কারণেই আসলে আমাদের এই শো। দর্শক, এই শোটার মাধ্যমে গ্লোবাল বাংলাদেশ আমরা চাই যে গ্লোবাল যে ডায়াসপোরা কমিউনিটি তার আরও বেশি কানেক্টেড হই। এই পুরো শোয়ের যে স্ট্রাকচার, সেখানে প্রতি শোতে আমরা একজন ডায়াসপোরা মেম্বারের কথা শুনতে চাই, তার গল্প ওই পার্টিকুলার দেশ থেকে, পার্টিকুলার কমিউনিটি থেকে। আজকে আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর নন্দন মুখার্জি, তিনি ডিরেক্টর ইউনিভার্সিটি অফ ডান্ডি। আমরা ওনার ভিডিও মেসেজটি একটু দেখতে চাই। তিনি বাংলাদেশ থেকে এই যে ডান্ডি যাওয়ার গল্পটি আমাদের সাথে বলেছেন, একই সাথে বলেছেন যে কিভাবে তিনি বাংলাদেশের সাথে যুক্ত থাকতে চান। 2014 সাল থেকে ইউকের ইউনিভার্সিটি অফ ডান্ডিতে প্রথমে পড়াশোনার জন্য, উচ্চতর শিক্ষার জন্য এবং পরবর্তীতে শিক্ষকতা এবং গবেষণার কাজে নিযুক্ত আছি। আমি এখন এখানে বিংস ইনস্টিটিউট অফ সাস্টেনেবিলিটি ডাইরেক্টর হিসেবে এবং জিওগ্রাফি ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছি। আমি বাংলাদেশে ঢাকায় বড় হয়ে ওঠা, আমার জন্মস্থান খুলনা, কিন্তু খুব বেশি দিন খুলনায় থাকা হয়নি। আমি পিএইচডি করবার জন্য ডান্ডি ইউনিভার্সিটিতে আসি। আমি শুধুমাত্র বাংলাদেশ নিয়ে কাজ করি। সো এটা আমার অনেক বড় পাওনা। আমি বাংলাদেশি হিসাবে এতটুকু বাংলাদেশের জন্য করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় পাওনা। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখি, আমরা দেখবো সেখানে নলেজ প্রোডাক্ট বা হিউম্যান রিসোর্সে কনভার্ট করে তারা যেভাবে গ্লোবালি কন্ট্রিবিউট করছে, আমরা হয়তো বাংলাদেশি হিসেবে ঠিক ততটা আমাদের দেশে এক্সেস পাচ্ছি। আমি জানি এগুলো হচ্ছে $1 বিলিয়ন বিজনেস। তাই ইনভেস্টমেন্ট শুধু ফিনান্সিয়াল ডিরেক্ট ইনভেস্টমেন্ট না হয়ে যদি নলেজ ইনভেস্টমেন্ট হয়, আমার মনে হয় সেখানে বাংলাদেশিরা অনেক বেশি ভালো করবে, আমাদের দেশকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে দিয়ে দেবে। আমার কাছে মনে হয় এই বিদেশি ডায়াসপোরাদেরকে যখন বাংলাদেশের জনগণ, অর্থাৎ বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যখন এই বিদেশি ডায়াসপোরাদের নলেজ এবং ফিনান্সিয়াল কন্ট্রিবিউশনকে বেটার গভর্নেন্স এবং বেটার এফিসিয়েন্সি মাধ্যমে যখন ইউটিলাইজ করবার প্রস্তাবনা দেবেন, সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো কাজ করবে। দেখেন, সরকার তো শুধু জনগণকে নিয়ে গঠিত, তাই না? তাই আমার মনে হয় যে একটা ইনস্টিটিউশন, অর্থাৎ সরকারকে একটা কাঠামো না ধরে আমরা যদি জনগণের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দিতে পারি যে বিদেশি যারা বাংলাদেশি আছেন, তারা আমরা আপনাদেরকে সহযোগিতা করবার জন্য সবসময় মুখিয়ে থাকি। আমি সারা জীবন স্বপ্ন দেখি যে আমার জীবনে একটা সময় আমি বাংলাদেশে যাব, বাংলাদেশের একদম খেটে খাওয়া মুটে মজুর যারা আছে তাদেরকে নিয়ে কাজ করে এগ্রিকালচারে একটা বড় রেভলিউশন করব। আপনারা যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি, এই যে ডক্টর নন্দন মুখার্জির মতো আপনারা যদি আপনাদের এই ভিডিওগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে প্রচার করতে চান, আমি একটু রিকোয়েস্টই করব, আমাদের এই স্ক্রিনে দেখানো একটা ইমেল আইডি আছে, globalbangladeshshow@gmail.com। এইটাতে আপনি ভিডিও রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের কাছে সিম্পল 3টা প্রশ্ন: আপনি কিভাবে বাংলাদেশ থেকে এই পার্টিকুলার দেশে গিয়েছেন, সেখানে কি করছেন, আপনার বাংলাদেশের সম্পর্কে আপনার ধারণা, মূল্যায়ন বা ইমোশনটা কি, এবং বাংলাদেশের সাথে ভবিষ্যতে আপনি কিভাবে যুক্ত হতে চান। এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনার মোবাইলটি নিয়ে একটু ক্যাপচার করে গুগল ড্রাইভে আপলোড করে কিংবা কোনো ড্রাইভে আপলোড করে আমাদের কাছে এই মেল আইডিতে পাঠিয়ে দেবেন। আমরা চেষ্টা করব সেই ভিডিওটি এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিতে। ডক্টর নুরুল ইসলাম, আপনার কাছে ছিলাম। আমরা একটু অনুষ্ঠানের শেষের দিকে ইন্ডিভিজুয়ালি যেটা আজিজুর রহমান সাহেব বলছিলেন, যে ইন্ডিভিজুয়াল হয়তো একটা ইনভেস্টমেন্ট করতে পারে বা কাজ করতে পারে, কিন্তু ইটস অল গভর্নমেন্ট যেটাকে বিগার অর্থে ছড়িয়ে দিতে পারে। দ্যাটস ওয়াই গভর্নমেন্ট ইজ দ্য বিগার থিং। এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সেক্টর বাংলাদেশের জন্য ইন কামিং ডেজ, আপনার এই পলিসি ইমপ্লিমেন্টেশন কিংবা কোন কোন মন্ত্রণালয় বা প্রতিষ্ঠান একসাথে যদি কাজ করার একটা আপনার কোনো রিকমেন্ডেশন আছে কিনা, এবং সেই ক্ষেত্রে পলিটিক্যাল উইলটা কিভাবে যুক্ত করা যায়, বিকজ সামনেই আমাদের ইলেকশন। থ্যাংক ইউ। আসলে ইট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম, কারণ আপনি জানেন যে এখন ইন্টারিম গভর্নমেন্ট চলছে, সামনে ইলেকশন এবং নিউ গভর্নমেন্ট আসছে, এবং
অন্যান্য মন্ত্রণালয়ের মতো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কয়েকটা টাস্ক ফোর্স করা হয়েছে। আপনার নিশ্চয়ই নলেজে আছে যে কিভাবে এই জিনিসগুলোকে এক্সপেডিট করা যায়। টাস্ক ফোর্সে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রতিনিধি আসছে, যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এই কাজগুলো করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে টাস্ক ফোর্স করা হয়েছে। তার মধ্যে কিভাবে মাইগ্রেন্টদের ওয়েলফেয়ার এনশিওর করা যায়, ইনভেস্টমেন্ট বাড়ানো যায়। যদিও আনফর্চুনেটলি আমি নিজেও ওই টাস্ক ফোর্সের মেম্বার, একজন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করে কিভাবে আরও বেশি দক্ষ পাঠানো যায়, কিন্তু ডায়াসপোরার এটা আমি খুব বেশি দেখিনি ওইখানে। এই টাস্ক ফোর্সের দায়িত্বের মধ্যে এটা ইনক্লুড করে দেওয়া যায়, কারণ নেক্সট গভর্নমেন্ট এসে এটাকে অ্যাডপ্ট করবে আমার বিশ্বাস। কারণ হলো এদের যে কার্যক্রম যেটা হয়েছে এটা ভালো হয়েছে, প্রশংসনীয় হয়েছে। এই টাস্ক ফোর্সে খুব ভালো, যেমন আমি পলিটিক্যাল পার্টিগুলোর নাম বলছি না, অনেক পলিটিক্যাল পার্টি এখন তাদের পলিসি লেভেলে তাদের বিভিন্ন কমিটিতে ডায়াসপোরা মেম্বারদেরকে যুক্ত করছে। আই ফিল দ্যাট ইজ এ গুড সাইন। প্লিজ ক্যারি অন। পাশাপাশি আপনি এখন ওই পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হয়েছে, কারণ ওনারা কিন্তু আরও বেশি ওনারশিপ ক্রিয়েট হচ্ছে। যেহেতু পলিটিক্যাল পার্টিরা তাদেরকে ওন করছে, তারাও ন্যাচারালি সবাই যারা ডায়াসপোরা আছে দেশকে ভালোবাসে, এটা কিন্তু নিঃসন্দেহে। এবং আমার মনে হয় যে দেশে যারা থাকে তার চেয়ে বেশি ভালোবাসে। আমি বাইরে দীর্ঘদিন থেকে দেখেছি যে, আমি আজিজ ভাইয়ের কথা বলবো যে সবাই কিন্তু ফিলিংসটা দেশের জন্য কাঁদে, এটা থাকে। সেজন্য এটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা যদি এই টাস্ক ফোর্সের মধ্যে এটা ইনক্লুড করি, যারা ডায়াসপোরাদের কীভাবে নেটওয়ার্কে আনা যায়, পলিটিক্যাল গভর্নমেন্ট নেক্সট যারা আসবে তাদের এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে। অলরেডি অনেক দূর কাজ হয়েছে, কিন্তু যদিও ডায়াসপোরাটা খুব বেশি ওর মধ্যে নাই, কিন্তু অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। এর মধ্যে আইএলও আছে, IOM আছে, UNDP আছে, তাদেরকে নিয়ে এটা করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় আছে, সিভিল সোসাইটির লোক আছে। এটা একটা উপযুক্ত ফোরাম। আমার মনে হয় এদেরকে নিয়ে যদি এগিয়ে কিছু রিকমেন্ডেশন তৈরি করা যায়, অ্যাকশন প্ল্যান তৈরি করা যায়, পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করার জন্য একদম ইজি হয়ে যাবে। তার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল যে হ্যাঁ, আমি এইভাবে আগাবো। হয়তো কিছু কাটছাট চেঞ্জ হতে পারে, কারণ বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিভিন্ন ধরনের তাদের এজেন্ডা থাকে বা থাকে, কিন্তু এটা ফেলে দিবে না কেউ, কারণ এটা বেসিক ইকোনমিকে প্রোগ্রেস করার জন্য একটা সুন্দর উদ্যোগ আমার মনে হয়। হ্যাঁ, আজিজুর রহমান, আপনার কাছে একটা আসে। আপনি এখন ফ্রিকোয়েন্টলি বাংলাদেশে আছেন, ইটস ভেরি গুড টু সি ইউ। আপনি বিভিন্ন চেষ্টা করছেন যে ইনভেস্টমেন্ট হোক, ফিলান্থ্রফি হোক, কিংবা ধরেন ইমোশনাল কানেকশনস হোক আপনি করা। আমরা জানি আপনি বাংলাদেশের এই কানেকশনস বিল্ড করার জন্য ইভেন ইউকেতে নৌকা বাইচ করেছেন। ভবিষ্যতের আপনার এই আপকামিং ডেজে কি করতে চান, কিংবা কোন কোন জিনিস আপনি গভর্নমেন্টকে বলবেন বা পলিটিক্যাল পার্টি, ভাই এই জিনিসটা করেন, তাহলে হয়তো বাংলাদেশকে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো? রাইট, আমার উইশ হইল কি যে ক্যান উই ক্রিয়েট আ অ্যাটমসফিয়ার এই দেশের মধ্যে, যে আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন যারা আসলে দে ফিল কমফর্টেবল, স্টার্টিং ফ্রম দ্য এয়ারপোর্ট টু দ্য ডেস্টিনেশন টু ওয়ারএভার দে স্টেইং। There are numbers of issues যেগুলি আমরা ফেস করতেছি যারা ফ্রম সিলেট, রুরাল বাংলাদেশ। সেটা হলো কি যে এখন সাম অফ দ্য ইস্যুস উইথ দ্য ল্যান্ড অ্যান্ড প্রপার্টিস যেগুলি ফেস করা হচ্ছে, যে আত্মীয় স্বজন অথবা আদার পার্ট ইন্ডিভিজুয়ালস আর ট্রাইং টু ল্যান্ড গ্রাব, ইফ আই ক্যান বি ব্লান্ট। এইসবগুলি ইস্যু দেখতেছে যে অনেকগুলি সমস্যা হচ্ছে। there is no help through the High Commission. This is putting off our children to think Bangladesh. I would like to start a campaign. আমি অনেক আগেই বলছিলাম যে if there is a, the longest unbroken sea beach in the world, visit the Cox's Bazar, the longest sea beach in the world. The largest mangrove forest in the world, visit Sundarban. Yes. If you want to see sunset and sunrise, go to Kuakata, right? There are beautiful examples to appeal and make attraction for people to come as a holiday, and then feel the right atmosphere, feel the safety, security. Then you will see আমাদের যে younger generation will start to come and invest, because advantage হলো motherland, language and food and the culture. Yes. They cannot find this if they go and invest in Europe somewhere or America or Canada. Yes. So for us from UK, we look forward to coming to Bangladesh if only the environment is right, the security is right, and people are welcoming generally. But are they welcoming because of what I bring, or are they welcoming to help me to pursue what I want to do?
ইন্টারেস্টিং, যদি আমাদের সময় কমে, যে ক্যাম্পেইন যেটা করতে চাচ্ছেন এটা কিভাবে গভর্নমেন্ট পিপিপি যেটা মানে প্রাইভেট পাবলিক সবাই মিলে করা যায়, মানে হাউ ইউ ক্যান অলসো ইন্সপায়ার গভর্নমেন্ট টু দিস সর্ট অফ ক্যাম্পেইন গ্লোবাল? কিছু কিছু হয়েছে ফ্র্যাগমেন্টেড ওয়েতে। So now we are touching into tourism. Because Okay. যেগুলি আমি বললাম এগুলি তো appeals to appeal to the tourism sector. I've noticed in the past years and years, আমাদের বাংলাদেশ থেকে we have the tourism board. They participate in the tourism fair in London and Europe. Again, I've noticed, আমি যেটা অবজার্ভ করলাম যে the failure is that আমাদের যে স্টল যেটা থাকে, it is not geared, it doesn't attract or appeal for other people to come and take leaflet or come and talk about why is there a attraction, what's the new, why is there a attractive destination. Yes. In fact, আপনি যদি এইসবগুলি ফেয়ারে যান তাহলে দেখবেন ওই আমাদের দেশের লোকই বসিয়া গল্প করতেছে, আলাপ করতেছে। Yet, if you go to the Indian tourism যে স্টলটা দেখবেন, then the foreigners are sitting there Yes. and they are promoting their country. So again, it's all about, I think, making changes. ওকে And if they can't, ওরা যদি দেখে না what changes needed, come and talk to us. ওকে যারা অ্যাপয়েন্ট হবে to appeal টা করার জন্য আর কি। ওকে So I think that should be my recommendation. we are at the end of the show. আপনার কাছে ফাইনালি একটু যদি জানতে চাই, কি আশা আমরা রাখতে পারি টু এঙ্গেজ দ্য ডায়াসপোরা কমিউনিটি? দ্যাট ইজ ভেরি ভেরি ভাইটাল if I personally feel it, because I have been working for a long time on this and I see this is an extraordinary area untouched where we need to do the work. Any final comment that you would like to make? আমি একটা কথাই বলবো যে আসলে ডায়াসপোরা আমাদের জন্য একটা বিরাট সম্পদ, কারণ আমাদের দেশে হিউম্যান রিসোর্সই হলো সবচেয়ে বড় সম্পদ। তাদের একটা বড় পোর্শন ডায়াসপোরা হিসেবে থাকে এবং দে আর উইলিং অলসো টু ইনভেস্ট অর টু কানেক্ট উইথ দ্য কান্ট্রি। আমাদের শুধু একটু কনজেনিয়াল এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে, যেটা আজি ভাই বললেন যে আমাদের এই এনভায়রনমেন্টটা তৈরি করার জন্য যেটুকু করা দরকার সেটা ইট ইজ ভেরি ইজি। আই এম ভেরি মাচ হোপফুল, আমি খুবই আশাবাদী যে তাদেরকে দিয়ে দেশের একটা বিরাট চেঞ্জ নিয়ে আসা সম্ভব, দেশের ইকোনমি থেকে একদম মানে বুমিং করে ফেলা সম্ভব শুধু ডায়াসপোরা কানেকশন যদি আমরা ঠিকমতো করতে পারি। Right. On this, I would just want to touch on this, যেটা কি, sorry, I want to bring this up. কারণ কি যেটা বললাম, ওয়েলকামিং এনভায়রনমেন্ট অথবা সেফটি যেটা, বাট ওয়েলকামিং এনভায়রনমেন্ট, ইনফ্যাক্ট আমরা নোটিস করতেছি there are some obstacle are created. ধরেন বিমান এখন ফ্লাইট ল্যান্ড করতেছে ডাইরেক্টলি টু সিলেট, usually the flights are always full. Yes. And it's the most expensive route. If you compare to any other airline, you're almost paying double sometimes. Yes. How you cannot? Because the demand is there. Exactly. Yet they're cutting back. Yes. And they're not opening up to other airlines. Yes, So exactly. this is going against the people's wish. Would you agree with that? Yes, And yes. this is off-putting. So we are saying appeal, make it attraction for us to come. Yet you're creating obstacle by double, when we charge on the fares. Exactly, of the yeah. demand. It's ঠিক এক্স্যাক্টলি এই সমস্যাগুলো, এই সম্ভাবনাগুলো এক্সপ্লোর করার জন্যই এই গ্লোবাল বাংলাদেশের যে শোটা, বাংলাদেশের প্রথম কোনো ফ্ল্যাগশিপ শো, এবং স্টার নিউজকেও অসংখ্য ধন্যবাদ, এরকম একটা শো তারা চিন্তা করেছে। আপনাকে ডক্টর নুরুল ইসলাম, আজিজুর রহমান, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে জয়েন করার জন্য। দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আপনাদেরকে দেখছেন, এই শোটা গ্লোবাল বাংলাদেশ 24 লাখ ডায়াসপোরা মেম্বার যারা দেশের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে ইউকে, কানাডা, ইউএসএ কিংবা উন্নত দেশগুলোতে, যারা দীর্ঘদিন ওই দেশগুলোতে আছেন এবং তারা বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করার জন্য মুখে আছেন। এটা একটাই মাত্র পথ, বাংলাদেশ সরকার এবং সবাই মিলে যদি একটা প্রোঅ্যাক্টিভনেস, একটা যেটা আপনার ডক্টর নুরুল ইসলাম বলছেন, একটা ওয়ান স্টপ সেন্টার করা যায়, একটা ভালো পলিসি করা যায়, তাহলে অবশ্যই বাংলাদেশ তার মাথা বিশ্বের দরবার উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা চাই এই শোটার মধ্য দিয়ে গ্লোবাল বাংলাদেশি ডায়াসপোরাদের কানেক্ট করতে, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, পরামর্শ থাকে, এবং আপনারা যদি কোনো ভিডিও কিংবা কোনো ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট আমাদেরকে পাঠাতে চান, আমাদের যে স্ক্রিনে দেখানো যে ইমেল আইডি, আমি আবারও বলছি যে গ্লোবাল বাংলাদেশ show@gmail.com, আমাদের এই ইমেলে পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব সেগুলো আমাদের এই শোর মাধ্যমে কানেক্ট করে গ্লোবালে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী পর্বে আবারও দেখা হবে, সেটা বলেই আপনাদেরকে এই শোতে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।